নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে তোমরা এক্সামের প্রস্তুতিটাকে শুরু করবে এবং এক্সামের প্রস্তুতি শুরুর আগে কি আমাদের জিনিস প্রয়োজন, কি জিনিস জানতে হবে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এর সঙ্গে তোমাদের আগামী দিনে কি এক্সামের নোটিফিকেশান আসতে চলেছে সেইগুলো ডেফিনেটলি আমি আলোচনা করব এবং তারপরে আমরা যে এই প্রিপারেশন শুরু করছি, প্রিপারেশন শুরু করতে গিয়ে বেশ কিছু কিন্তু আমাদের ভুল হয়ে যায়। এই ভুলগুলো আমাদের এড়াতে হবে। কি আমাদের এই 5টি ভুল রয়েছে, এই 5টি ভুল তোমরা যদি এড়িয়ে যেতে পারো এবং সঠিক ডাইরেকশনে প্রিপারেশন নিতে পারো, তবে তোমাদের এই বছরই সিলেকশন হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকবে, কারণ আমাদের অনেকগুলো নোটিফিকেশান কিন্তু একসাথে আসতে চলেছে। তো সবথেকে প্রথমেই আলোচনা করি কোন এক্সামে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। দেখো, সবথেকে প্রথমে যেটা আমি বলবো 1 নাম্বার নিয়ে আসছি, সেটা হচ্ছে কি পিএসসি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির বেশ কিছু এক্সাম আসতে চলেছে। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কি মিসলেনিয়াসের আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মিসলেনিয়াসের এটা চলছে। আগামী দিনে আমাদের যেগুলো আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশান 2024-এ বেরিয়েছিল, বিশেষ করে ক্লার্কশিপ একটা বড় চমক। তোমাদের পিএসসি ক্লার্কশিপের এখানেও আমাদের নোটিফিকেশান আসবে। অবভিয়াসলি আমাদের এই পুরনো যে ক্লার্কশিপ যেটা চলছে অলরেডি, সেটার কিন্তু আমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি, খুব বেশি দেরি করবে না। এটা আগে যেটা মনে হচ্ছিল দেরি হবে, সেটা হয়তো তোমরা দেখতে পেতে পারো যে কি 2 মাসের মধ্যে তোমাদের এই ক্লার্কশিপের রেজাল্টটা কিন্তু বেরিয়ে যেতে পারে। ওকে, আর যে আমাদের 2024-এ যে ক্লার্কশিপের নোটিফিকেশানটা এসেছিল, শর্ট নোটিফিকেশান, সেটার কিন্তু খুব দ্রুত একটা তোমরা নোটিফিকেশান দেখতে পেতে চলেছো এবং সেটারও কিন্তু ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি হয়তো শুরু হয়ে যাবে। এছাড়া আমাদের আইডিওর একটা এক্সাম আসার কথা ছিল, সেই এক্সামটাও কিন্তু আগামী দিনে আসতে চলেছে। তো বেসিক্যালি তুমি পিএসসির রেকর্ডে এক্সাম দেখতে পাচ্ছ। এছাড়া আরও প্রচুর এক্সাম রয়েছে পিএসসির, যেগুলো আমাদের অনেক দিন ধরে রিক্রুটমেন্ট হয়নি, সেই সমস্ত এক্সামগুলো কিন্তু আসতে চলেছে। এইগুলো পিএসসি, ঠিক আছে, আমি সমস্ত কিছু বললাম না, বাট আরও অনেক কিছু আসতে চলেছে। ওকে, এর সঙ্গে তুমি আরও একটা জিনিস জানতে পারবে যে কি আমাদের পঞ্চায়েতের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল অনেক দিন আগে, 2024-এ একটা ভ্যাকেন্সি এসেছিলো, সেটা আমাদের ভোটের চমকের জন্য দিয়ে রেখেছিলো, বাট সেটার নোটিফিকেশান আসেনি, কিচ্ছু হয়নি। তো ডেফিনেটলি সেই পঞ্চায়েতের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। সেখানেও তোমাদের মোটামুটি 6,500 মতো একটা ভ্যাকেন্সি ওই টাইমে বলা হয়েছিল, বাট আমার মনে হয় যে কি এর থেকে হয়তো বেশি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো সেখান থেকে পঞ্চায়েতের একটা ভ্যাকেন্সি আসার হিউজ সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বাকি আমি যদি চলে আসি পুলিশের এক্সামের ক্ষেত্রে, দেখো আমাদের এখানে পুলিশের প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে। আমি নাম্বারটা বলবো না, তবে তুমি ধরে রাখতে পারো মানে হিউজ সংখ্যক, ঠিক আছে। তোমাদের এতদিনে যা রিক্রুটমেন্ট তোমরা দেখতে পেয়েছো, যে বড় বড় ভ্যাকেন্সি আমাদের এসেছে 10,000 12,000, এটা তার থেকে অনেক 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 বেশি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে পুলিশের এক্সামের ক্ষেত্রে। তো তোমাদের জন্য এইটা এখন মোক্ষম সুযোগ হচ্ছে যে এই মুহূর্তে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে। এখন তোমরা যদি প্রিপারেশান শুরু না করতে পারো, তাহলে আগামী দিনে যারা একটু ঠিকঠাকভাবে সঠিক ডাইরেকশনে পড়াশোনা করছে, তারা কিন্তু তোমাদের হাত থেকে চাকরিটা নিয়ে বেরোবে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি 2 লাখ ক্যান্ডিডেট এমন রয়েছে যারা ঠিকঠাক মতো একটু সরকারি এক্সামের প্রিপারেশান নিচ্ছে। বাকি তো ফর্ম ফিল আপ মোটামুটি তুমি দেখতে পাবে 8 লাখ 10 লাখ মতো ফর্ম ফিল আপ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে হয়ে থাকে, বাট 2 লাখ ক্যান্ডিডেট এরকম আছে যারা মোটামুটি একটু সিরিয়াস ওয়েতে ঠিকঠাকভাবে প্রিপারেশান নিচ্ছে। এর মধ্যে থেকেও তোমাদের যদি সমস্ত কিছু মিলিয়ে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরোয়, সিলেকশন যারা পাবে এই 2 লাখ ক্যান্ডিডেটের মধ্যে দিয়েই কিন্তু তোমাদের আলটিমেট কম্পিটিশানটা হতে চলেছে। আর এই মুহূর্তে যেহেতু এতদিন ধরে এক্সাম হয়নি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করেছে, তাদের প্রিপারেশানটাকে অনেক বেশি হার্ড করেছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা এক্সামের প্রিপারেশান নিতে গিয়ে। তার ফলে তোমার কম্পিটিশানটা যতই হয়ে যাক ইজি কিন্তু হবে না। তোমাকে এখানে প্রিপারেশান নিতে হবে একটা প্রপার, যে ভালোভাবে যে ছেলেটা আজকে WBCS দিচ্ছে, সে ডেফিনেটলি মিসলেনিয়াস দেবে, সে ডেফিনেটলি এও ক্লার্কশিপ দেবে। খুব কম সংখ্যক থাকবে, হয়তো 1% স্টুডেন্ট যারা WBCS দিচ্ছে তারা হয়তো ক্লার্কশিপ দেবে না, এই ধরনের চান্স কিন্তু থাকবে, কিন্তু ম্যাক্সিমামটাই এটা 99% স্টুডেন্ট কিন্তু ক্লার্কশিপ দেবে। বা যেহেতু তোমাদের এজ একটা 5 বছরের একটা হিউজ ছাড় তোমরা পাচ্ছ একটা এজের, তো সেদিক থেকেও তোমাদের কম্পিটিশান হিউজ হারে বাড়তে চলেছে। যারা অলরেডি, যাদের বয়স পেরিয়ে গেছে, বিশেষ করে এটা বলবো যে কি পুলিশের এক্সামের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কিন্তু কম্পিটিশানটা অনেকটা বেশি বাড়াবে। তো সেদিক থেকে সুযোগ বিশাল বড় আসছে। কীভাবে কী প্রিপারেশান নেবে না নেবে, এবার আমি একটা একটা করে আলোচনা করছি। আমাদের এই প্রিপারেশানের শুরুতে কী ভুলগুলো হয় এবং কী করবে না, সেই জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট আমি আসছি 1 নাম্বার, সেটা হচ্ছে কি সঠিকভাবে সিলেবাস কমপ্লিট না করা। দেখো, সিলেবাস কমপ্লিট দুরকমভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যখন আমার কাছে এক্সাম সামনেখানে আছে, হাতে আর 2 মাস সময় পড়ে রয়েছে, এই 2 মাসের মধ্যে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই 2 মাসের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম রয়েছে যারা তাড়াহুড়ো করে প্রিপারেশন করবে। তারা তাদের সিলেবাসটাকে কমপ্লিট করবে, এমন না যে করবে না, এই সিলেবাসটাকে তারা কমপ্লিট করবে, বাট ওপর সিলেবাস কমপ্লিট করে যাবে। আর যখনই তারা ওপর সিলেবাসটাকে কমপ্লিট করবে, তখন তার কি হবে, এক্সামের আগে তার সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েও সে যখন কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছে, তখন কিন্তু তার কোয়েশ্চেন আর অ্যান্সার আসে না, সে কিন্তু বারবার এখানে মিস্টেক করছে।
তার অ্যান্সার মিলছে না বা সে সঠিক উত্তর দিতে পারছে না, এই একটা সমস্যা হয়। তো এই 2 মাসের মধ্যে তাড়াহুড়ো করে প্রিপারেশন না করে যে কটা সময় তোমাদের হাতে এই মুহূর্তে রয়েছে, দেখো যদি আমি এখানে মিসলেনিয়াসের কথা বলে থাকি তাহলে মিসলেনিয়াসের জন্য তোমরা এই মুহূর্তে তুমি ধরে রাখতে পারো সেপ্টেম্বরের দিকে তোমাদের হয়তো এক্সাম হবে। আর সেপ্টেম্বরের দিকে যদি তোমাদের এক্সাম হয় তাহলে তোমরা হাতে কম করে তোমরা 4টে মাস সময় পাচ্ছ। যদি এর থেকে বেশি সময় পাও দেন আরও ভালো কথা। বাট যে হারে আমরা দেখতে পাচ্ছি যে কি একের পর এক কিছু না কিছু কথা আসছে, যে হারে তোমাদের 5 বছরের ছাড় দেওয়া হলো, নতুন ভ্যাকেন্সি আসতে পারে, সরকারের ভালো মতো করে প্রতিটা জিনিস গঠন হয়ে গেলে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে লোকজন ঠিকঠাক চলে এলে তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা ফাস্ট করবে। কারণ যেহেতু দীর্ঘ 15 বছর ঠিকঠাক মতো করে রিক্রুটমেন্ট হয়নি, সমস্ত ডিপার্টমেন্ট খালি হয়ে পড়ে রয়েছে। তো সেই দিক থেকে এখানে রিক্রুটমেন্টের প্রসেসটা এরা তাড়াতাড়ি করার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই দিক থেকে আমি যদি বলি তোমাদের হাতে যদি কম করেও 4 মাস পড়ে থাকে, সেখানেও তোমাদেরকে প্রিপারেশন সঠিকভাবে নিতে হবে যেন তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারো। এরপরে বাকি আদার্স এক্সাম যা আসছে সেখানে তোমাদের হয়তো 6 মাসের মাথাতে এক্সাম হবে। তো এই 4 থেকে 6 মাসে খুব সুন্দরভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো সঠিক ডাইরেকশনে, তবে কি তোমার আলটিমেটলি সিলেকশন পাওয়ার চান্সটা বেড়ে যাবে। এবং এখানে দেখো সিলেবাসটাকে আমি কমপ্লিট না করার কথা বলেছি, এই ভুলটা করে, কমপ্লিট তারা করে না। তো সিলেবাসটাকে তোমাকে সঠিকভাবে কমপ্লিট করতে হবে, ভুলভালভাবে কমপ্লিট করলে চলবে না। সিলেবাস তুমি কমপ্লিট করো, বাট সেটাকে সঠিকভাবে কমপ্লিট করো, মানে এমন একটা সোর্স থেকে কমপ্লিট করো যেখানে তোমার A to Z সমস্ত জিনিস তোমার এখানে দেওয়া থাকবে। এবার দেখো তোমার এখানে A to Z সমস্ত জিনিস যখন দেওয়া আছে, যখন তুমি এই জিনিসটাকে কমপ্লিট করবে, বাট স্টিল তোমার এখান থেকে এমন বেশ কিছু জিনিস সমস্যা আসবে যেটা তুমি পারবে না, যেটা ভুল হয়ে যাচ্ছে, যেটা তুমি হয়তো ভুলে যাচ্ছ, এরকম অনেক কিছু থাকবে। এবার এই জিনিসটাকে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে কীভাবে, সেটাকে মক টেস্ট দিয়ে রিভিশন করে সেটাকে ঠিকভাবে আমাদেরকে এই জিনিসটাকে ঠিকঠাক করতে হবে। বাট বেসিক কাজ হচ্ছে আমাদের এখানে যা সিলেবাস রয়েছে 100% সিলেবাসটাকে কমপ্লিট করা। যদিও আমাদের কোনোদিনও 100% সিলেবাস কমপ্লিট হয় না, বাট স্টিল আমরা চেষ্টা করব আমাদের সিলেবাসে যে যে জায়গা থেকে কোশ্চেন আসে, আমাদের সিলেবাসে মানে একটা এক্সামের তো একটা প্রপার সিলেবাস হয়ে থাকে, তো সেই সিলেবাসে যা যা থাকে সেই জায়গাগুলোকে আমরা টাচ করব, সেই জায়গাগুলোকে কমপ্লিট করব। তো এইটা আমাদের চেষ্টা থাকবে এবং এটার উপর বেস করে আমরা তখন নিজের প্রিপারেশনটাকে সঠিক ডাইরেকশনে নিয়ে যাবো। এর থেকে বেশি তো তুমি আর এক্সট্রা কিছু করতে পারবে না। বাট এই কাজটুকুটাই আমরা ম্যাক্সিমাম করতে পারি না। বিভিন্ন জায়গায় আমরাও দেখতে পাই, আমরা প্রচুর কোর্স নিয়ে আসছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কোর্স তো তারা কেনে কিন্তু সেই কোর্সটাকে কমপ্লিটই করে না, কারণ সেই কোর্স কমপ্লিট করতে দম লাগে, সঠিকভাবে পড়তে হয়, ঠিকঠাকভাবে খাতা বানিয়ে নোট বানিয়ে পড়তে হয়, বাট সেই দমটুকুটা কেউ দিতে পারে না। তো সেই জন্য কি বলছি, 2 লাখ যারা প্রিপারেশন নিচ্ছে, সিরিয়াস স্টুডেন্ট রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছে, বাকি তুমি যে এই 10 লাখ 8 লাখ যে স্টুডেন্ট দেখতে পাও, এরা ফালতু নামের মাত্র প্রিপারেশন নেয়। এই 2 লাখ স্টুডেন্ট হচ্ছে যারা সঠিকভাবে প্রিপারেশন নেয়। তো এই 2 লাখের মধ্যে থেকে তোমাকে এদের মধ্যে থেকে কম্পিটিশন থেকে বেরিয়ে এসে আলটিমেটলি ফাইনাল সিলেকশন তোমাকে এখান থেকে নিতে হবে। তো এইটাই হচ্ছে তোমার মেন গোল থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট 1 নম্বর ভুল। সেকেন্ড ভুল কী চলে আসছে আমি এখান থেকে, খুব বেশি স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করা। দেখে মনে হচ্ছে যে কি আমরা স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করলে ক্ষতিটা কী রয়েছে, কিন্তু খুব বেশি তুমি স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? তুমি যখন একটা সিলেবাস প্রপার ওয়েতে কভার করছো, সেই সিলেবাসটাকে তুমি প্রপার ওয়েতে যদি রিভিশন না করে নতুন নতুন নিউ স্টাডি ম্যাটেরিয়াল তুমি যদি বারবার করে পড়তে থাকো, তাহলে কী হবে, তোমার ব্রেন কনফিউজড হবে। তুমি দেখো একটা জিনিস, সাপোজ আমি তোমাকে বলছি আজকে তুমি সিন্ধু সভ্যতা, ঠিক আছে, তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তুমি পড়লে, এটাকে তুমি একটা নোট থেকে পড়লে, ঠিক আছে, এবার সেখানে একরকম প্যাটার্নে জিনিসগুলোকে লেখা আছে, ফ্যাক্টগুলো হয়তো সেম পাবে, তুমি কিছু কিছু ফ্যাক্ট তো উপর নিচ থাকবে, কোনোটাই থাকবে না, এটা হবে, তুমি ফ্যাক্টগুলো সেম পাচ্ছ, এটাকে তুমি পড়লে, তারপর তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তুমি আরও ডিফারেন্ট দুটো বই থেকে আলাদা আলাদা জায়গা থেকে পড়লে, একটা ইউটিউবে কেউ পিডিএফ দিয়ে দিল, সেই পিডিএফ থেকে পড়ে নিলে। তুমি যদি এই 3টে পিডিএফ সেম পড়াটাকে তুমি 3বার এইভাবে না পড়ে তুমি এই পিডিএফটাকে তুমি বারবার করে তুমি রিভিশন করো, এরপরে তুমি মক টেস্ট দাও। মক টেস্টে তোমার যে কোশ্চেনগুলো দেখছো তোমার এইখানে নেই, ফ্যাক্টগুলো নেই, তুমি সেই ফ্যাক্টগুলোকে এই নোটের মধ্যে আলাদা করে তুলে রেখে দাও, তাহলে কি তোমার সমস্ত জিনিস আস্তে আস্তে কমপ্লিট হতে হতে এগোবে। বাট তোমরা কি ভুলটা করো, যেখানে যেই বইটা বলছে সেই তার বইটা কিনে ফেলছো, যে পিডিএফ দিচ্ছে সেটা নিয়ে ফেলছো, সমস্ত জিনিসকে একসঙ্গে জগা খিচুড়ি করে বানিয়ে ফেলেছো। তুমি একটা সিলেবাসে অলরেডি তুমি একটা টাইম অ্যালট করেছো, তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা তুমি ভালো করে পড়লে, বাট আবার সেম টপিকটাকে পড়ার জন্য তুমি নতুন নতুন ভিডিও কেন দেখতে যাচ্ছ বা নতুন নতুন সোর্স কেন পড়তে যাচ্ছ, তুমি তাহলে এই একটা জিনিসের উপরে বারবার করে টাইম দিতে থাকছো, তাহলে তোমার বাকি জিনিস কখন কমপ্লিট হবে? ওই জন্য সেম জিনিসের উপর খুব বেশি স্টাডি ম্যাটেরিয়াল ইউজ করা একদম মানে হয় না। একটা স্টাডি ম্যাটেরিয়াল ইউজ করো, সেটা যেন সলিড হয়, যে এর বাইরে আমার এই স্টাডি ম্যাটেরিয়ালটার উপর ভরসা আছে, এর বাইরে আর এক্সট্রা কোনো কিছু নেই, আমাকে এখান থেকে পড়তে হবে। বাট স্টিল আমি তোমাকে বললাম যে হ্যাঁ, তুমি যেই কোনো স্টাডি ম্যাটেরিয়াল পড়ে নাও, তুমি সমস্ত জিনিস করতে পাবে না, কিছু না কিছু মিস্টেক থাকবে বা কিছু না কিছু তোমার সেখানে থাকবে না। এটাই হয়, সব জায়গাতেই এটাই হয়। এই জায়গাগুলো কী করে ইমপ্রুভ করতে হবে, তখন তোমাদের বিভিন্ন রকমের মক টেস্ট দিতে হয়, প্রচুর কোশ্চেন সলভ করতে হয়। প্রিভিয়াস ইয়ার তো ওরিয়েন্টেড আমরা পড়াই, বাট প্রিভিয়াস ইয়ার ছাড়াও আরও এক্সট্রা কোশ্চেন্স প্র্যাকটিস করতে হয়, সেখান থেকে তোমার কিছু না কিছু ফ্যাক্ট কিন্তু এখানে অ্যাড হতে থাকে।
ঠিক আছে? তো এক্স্যাক্টলি এই জিনিসগুলো পড়তে হবে। আবার কি দেখবে পড়াশোনা করতে গিয়ে আমরা দেখতে পাই যে কি অনেক ধরনের উল্টোপাল্টা ফ্যাক্ট, যে পৃথ্বীরাজ চৌহানের জ্যাকেটের মানে ওয়েট কতটা ছিল, তরোয়ালের ওয়েট কতটা ছিল, ঠিক আছে? এই ধরনের যে ভুলভাল ফ্যাক্টগুলো শুনে মনে হয় যে কি বাহ! কত কি না আমি জেনে নিলাম। বাট ওই ধরনের ফালতু জিনিস পড়ে একদম লাভ নেই। ওই সমস্ত জায়গা থেকে দূরে থাকো। আগে থেকেই বলে রাখছি এগুলো। ঠিক আছে? তো বেসিক্যালি কি হয়তো মজার জন্য তোমাকে বলে থাকলে বলে থাকতে পারে, দ্যাট ইজ ফাইন। বাট ওই সমস্ত জিনিস পড়ার একদম মানে হয় না। তো ঠিকঠাকভাবে সঠিক স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। খুব বেশি স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করা চলবে না। এটার সঙ্গে বিশেষ করে ম্যাথের সঙ্গে আরও একটা সমস্যা হয়ে যায়। সেটা কি? দেখো, ম্যাথের তুমি সাপোজ হয়তো পার্সেন্টেজ চ্যাপ্টার একটা টিচারের কাছ থেকে কমপ্লিট করলে, তুমি জানো না সে কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে, তুমি একটা কমপ্লিট করলে, বাট সেখান থেকে তুমি কমপ্লিট করার পর তুমি যখন কোশ্চেন সলভ করতে এই কোশ্চেন সলভ করতে গিয়ে তুমি দেখবে তোমার এখানে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে না সেটা একটা আলাদা ব্যাপার। তোমার সমস্ত কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে যে কি না এই কোশ্চেনটা আমি দেখিনি বা এই টাইপটা আমার জানা নেই, এটা তোমার মনে হচ্ছে। তখন তোমার এই জায়গা থেকে দূরে থাকতে হবে যে তোমার এইখানে যেই ম্যাটেরিয়ালটা তুমি পড়ছো সেই ম্যাটেরিয়ালটা সঠিক না। তোমাকে এমন কিছু দেওয়া হবে যেখানে তোমার 90% কি, আমি তোমাকে 95% বলছি, ঠিক আছে? এতগুলো জিনিস তোমার প্রপার এক্সামের আগেই কভার হয়ে থাকবে। তোমার কোশ্চেন তুমি হয়তো প্রথম দিকে একবার এই পিডিএফটা সলভ করে বা তুমি একবার পড়াশোনা করে তুমি হয়তো সেটা সলভ করতে নাও পারতে পারো, সেটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। বাট তোমার কোশ্চেনগুলো দেখে যেন মনে হয় যে না এই টাইপটা তো আমার খাতায় আছে, এই টাইপটা তো আমার পড়ানো, এই টাইপটা তো আমি পড়েছি এর আগে, তুমি যেন সেটাকে দেখে রিভিশন করার সুযোগটুকুটা পাও। এই রকমভাবে তোমাদের ম্যাটেরিয়াল বাছাই করতে হবে। সেই জন্যই বলছি একটা চ্যাপ্টারের ডিফারেন্ট সোর্স ইউজ করবে না। একটা চ্যাপ্টার এক জায়গা থেকে পড়ো, সেটাকে বারবার করে পড়ো, সেটাকে বারবার করে রিভিশন করো, এটা তোমার বেশি কাজে দেবে। ওকে, নেক্সট ভুলে আমি চলে আসছি কি হতে পারে, যে সঠিক ডাইরেকশনে প্রিপারেশন না নেওয়া। এই যে আমি যে তোমাকে এতক্ষণ ধরে এতগুলো কথা বলছি, সিলেবাসটা তুমি ঠিকঠাক মতো করে তুলতে পারছো না, ভুলভাল ডাইরেকশনে সিলেবাস পড়ছো, তুমি একটু সিলেবাস তুলতে না তুলতেই যখন তোমার টাফ লাগছে তুমি অন্য কোনো সোর্সে চলে যাচ্ছ। এই যে এই একটা ভুল, তুমি যেখানে যাও মানে সমস্ত জায়গাতে কিছু না কিছু প্রবলেম আসবে। যারা তোমাকে সঠিক ওয়েতে পড়াচ্ছে, আর যারা তোমাকে ইজি ওয়েতে পড়াচ্ছে, তুমি জেনে রাখো যে ওইখানে অত ইজি ওয়েতে তোমাকে খাটতে কম হচ্ছে। দেখো, পড়ানো দুরকমভাবে হয়ে থাকে, তোমাকে খাটতে যেখানে কম হবে তোমাকে বলে দেওয়া হবে যে তুমি কম খাটো, এই কম খাটনি করে তোমার এক্সাম ক্র্যাক হয়ে যাবে। ওই সমস্ত জায়গা থেকে দূরে থাকো, ওইখান থেকে কিচ্ছু হবে না। এই কারণে কি দরকার, সঠিক ডাইরেকশন দরকার আমাদের। আমি যদি ডাইরেকশন বারবার ভুল করে ফেলি প্রিপারেশন নিতে গিয়ে, তাহলে কি মুশকিল আছে। এবার সঠিক ডাইরেকশনটা তুমি বুঝবে কী করে, কোনটা সঠিক ডাইরেকশন? যে স্টুডেন্ট নিউ প্রিপারেশন শুরু করছে, বিগিনার স্টুডেন্ট, সে কিন্তু সঠিক ডাইরেকশনটা প্রথমেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ধরতে পারে না। তাকে কোনো দাদা দিদি বা কোনো টিচার যতক্ষণ না গাইড করে দিচ্ছে, হ্যাঁ রে বাবু তুই এই জিনিসটা পড়, সিলেবাসে তোকে এই জিনিসটা এখান থেকে কভার করতে হবে, তারপর তোকে এখান থেকে প্র্যাকটিস করতে হবে, এখান থেকে তোকে রিভিশন করতে হবে, বা যেই ম্যাটেরিয়ালটা পড়েছিস সেটাই তোকে 5বার প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন ম্যাটেরিয়াল প্র্যাকটিস না করে। এই জিনিসগুলো যখন তোমাকে কেউ না কেউ বলে দেবে না, ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না। ওই জন্য সঠিক মেন্টরশিপ দরকার। তুমি এখানে যাকে চুজ ইচ্ছে তুমি করতে পারো, সেটা তোমার কোনো এক্সপিরিয়েন্স দাদা দিদি হতে পারে, যারা যেই ভুলটা করেছে, কেউ হয়তো কোনো একটা ভুল করছে, সেই ভুলটা বুঝতে বুঝতে তাদের 4 থেকে 5টা বছর সময় চলে যায়। অনেক স্টুডেন্ট এরকমও থাকে, বাট স্টিল অনেক এরকমও থাকে 4 থেকে 5 বছর পরে তারা ভুলগুলো বুঝতে পারে না। তো এই জায়গাটা থেকে সাবধানে থাকতে হবে। সঠিক ডাইরেকশনে প্রিপারেশন নিতে হবে, চেষ্টা করতে হবে আমার যেন 4-5টা বছর সময় না লেগে যায়। দেখো, ভালো কথা, প্র্যাকটিক্যাল কথা, ফার্স্ট টাইম বলছি, দেখো সরকার চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আমি জাস্ট এইটুকুটা জানি, আমি আশাবাদী যে হ্যাঁ 1 থেকে 2 বছরের মধ্যে যা রিক্রুটমেন্ট আসছে সেগুলো হয়তো খুব তাড়াতাড়ি এবং খুব প্রপার ভালোভাবে হবে এই এক্সামগুলো। তো তোমাকে এই 1 থেকে 2 বছরের মধ্যে নিজেকে এই মার্কেট থেকে বার করে নিয়ে আসতে হবে, নাহলে যত দিন যাবে তত কিন্তু সিচুয়েশন আরও টাফ হতে থাকবে। ক্লিয়ার? তো এই হচ্ছে সঠিক ডাইরেকশন। নেক্সট কি আসছে, আমি সঠিক পদ্ধতিতে রিভিশন না করা। আমরা তো রিভিশন বারবার করতেই থাকি, কিন্তু রিভিশন বারবার করার পরেও কেন আমাদের প্রথম জিনিস যেটা আমি রিভিশন করলাম সেটা আমি 15 দিন পর গিয়ে 1 মাস পর গিয়ে ভুলে যাই। আমি সাপোজ আজকে আমি পার্সেন্টেজের চ্যাপ্টারটা পড়েছি, রিভিশন করেছি, আমার এখান থেকে আরও 7টা চ্যাপ্টার হয়ে গেছে, লাস্টে গিয়ে আমি এখানে কী করছি, প্রফিট অ্যান্ড লস আমি কিন্তু এখানে পড়ছি। এবার প্রফিট অ্যান্ড লস যখন আমি পড়তে যাচ্ছি, আমি ভুলে গেছি 1 মাস আগে আমার এই পার্সেন্টেজে আমি কী পড়েছিলাম, কী কী ছিল আমার এখানে মনে নেই, আমার এখানে ম্যাক্সিমাম ভুলে গেছি। আমি দেখছি দিকে 30% আমার মনে আছে। তো এই জিনিসটা কেন হচ্ছে? ওকে, তুমি যখন এই প্রফিট অ্যান্ড লস তো পড়লে, তোমার মনে হলো যে আমি আগেকার পুরনো পড়াগুলো ভুলে গেছি, তুমি কী করলে, এই যে 30%টা মনে ছিল, তোমার মনে হলো যে না এটাকে আমার ভালো মতো করতে হবে, নাহলে আমি ভুলে যাচ্ছি। তুমি পার্সেন্টেজকে রিভিশন করলে, এরপরে রেশিও রিভিশন করলে, এরপরে বাকি অ্যাভারেজ রিভিশন করলে, যা যা চ্যাপ্টার ছিল তুমি রিভিশন করলে, রিভিশন করতে করতে তুমি গেলে, তুমি তখন দেখছো যে কি তুমি আবার এই প্রফিট অ্যান্ড লসে যেটা পড়েছিলে সেটা আবার ভুলে গেছো। আবার তুমি হয়তো প্রথম দিকে পার্সেন্টেজ যখন পড়েছিলে তুমি দেখছো হয়তো সেটা তুমি আবার ভুলে গেছো। তো এইরকমভাবে একই জিনিসকে বারবার করে রিভিশন করে যাওয়া এবং বারবার করে ভুলে যাওয়া, এই একটা লুপের মধ্যে একটা স্টুডেন্ট চলতে থাকে, যে কারণে বলে কি সঠিক পদ্ধতিতে রিভিশন না করা। আমাকে রিভিশন করতে হবে পদ্ধতিটা ঠিকঠাক রেখে। তো সেই জন্য সঠিক পদ্ধতিতে কীভাবে রিভিশন করবে সেটারও একটা প্রপার টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো আমরা এক্সপার্টরাই বলতে পারি যে হ্যাঁ কীভাবে কি রিভিশন করলে বেটার হয়, কীভাবে তুমি রিভিশন করলে মাথায় রাখতে পারবে,
কিভাবে তোমাকে মক টেস্ট দিতে হবে, এই জিনিসগুলো আমাদের এখানে ডিপেন্ড করছে। ওকে, নেক্সট আসছে কি মক টেস্ট অ্যাটেম্প্ট না করা। ম্যাক্সিমাম স্টুডেন্টের ভয় যে না এখন তো আমার সিলেবাসটা শেষ হয়নি, সিলেবাসটা শেষ হোক মোটামুটি অ্যাটলিস্ট 80%, 100%, কেউ বলবে সিলেবাসটা শেষ হোক তারপর আমি মক টেস্ট অ্যাটেম্প্ট করবো, নাহলে তো আমি এখন মক টেস্ট দিলে আমি নাম্বার পাবোই না। এই যে নাম্বারের যে না পাওয়ার যে একটা ভয়, এই নাম্বার না পাওয়ার ভয়ের জন্য স্টুডেন্টরা মক টেস্ট দিতেই জানে না, একদমই দেয় না তারা মক টেস্ট। তো এইটা একটা ভুল হয়ে যায়, যখন তারা দেখে যে মোটামুটি সিলেবাস শেষ, এক্সাম তখন আমার সামনেখানে, তখন গিয়ে দেখে তারা মক টেস্ট অ্যাটেম্প্ট করছে, গিয়ে দেখছে যে কি এই 100-এর মধ্যে গিয়ে কত পেলো 40, 40-এ তো সিলেকশন হবে না, তখন গিয়ে দেখছে কোনো রকমে খেটে খুঁটে খুব টাইম দিয়ে এই 40টাকে 50 করতে পারলো, বাট তোমার এই 50-এ কি সিলেকশন হবে? একদমই হবে না। সেই জন্য মক টেস্ট তোমাকে প্রথম থেকে অ্যাটেম্প্ট করতে হবে, সঠিক ওয়েতে অ্যাটেম্প্ট করতে হবে, ভুলভালভাবে না, যেমন তেমন করে মক টেস্ট অ্যাটেম্প্ট করলাম, সেখান থেকে অ্যাটেম্প্ট করে দিলাম, সেরকমভাবে না, ঠিকঠাকভাবে তোমাকে মক টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে। কী কী ভুল হচ্ছে সেটাকে বুঝতে হবে, কোন কোন এরিয়াতে আমার ভুল হচ্ছে, কেন আমি এই জিনিসটা ভুল করলাম, কেন আমি এক্সামে এই জিনিসটা মাথায় এলো না, কেন আমি এখানে সিলি মিস্টেকটা করলাম, A to Z তোমাকে পয়েন্ট তুলতে হবে। এই মক টেস্ট হচ্ছে যে কি মূল মন্ত্র তোমার নাম্বার তোলার জন্য। তুমি তো থিওরি পড়ছো, বাট মক টেস্টটাকে ঠিকঠাক মতো করে পড়ে সেটাকে অ্যানালাইসিস করতে হবে, তবে গিয়ে আলটিমেটলি তোমার ওভারঅল গিয়ে প্রিপারেশনটা ঠিকঠাক হবে এবং তুমি আস্তে 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 নাম্বার বাড়িয়ে যখন তোমার এক্সাম সামনেখানে আসবে তুমি তোমার নাম্বারটাকে বাড়াতে পারবে। তো এক্স্যাক্টলি এতগুলো জিনিস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। প্রিপারেশন শুরু করতে গিয়ে এক একটা স্টুডেন্টের মনে হতে পারে যে স্যার আমি এই মুহূর্তে এই রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কিছু হচ্ছে না, আমি কি করতে পারি না করতে পারি, এরকম অনেক ধরনের সমস্যা আসতে থাকে। তো তোমাদের প্রিপারেশন করতে গিয়ে এই ভুলগুলো তোমাকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে যেন আমার এই ভুলগুলো না হয়ে যায়। এবার এটার জন্য কি পড়ে, অনেক স্টুডেন্টের এক্সপার্ট গাইডেন্স প্রয়োজন পড়ে, তারা নিজে থেকে করতে পারে না। যারা ডেফিনেটলি নিজে থেকে পড়তে পারছো তারা ডেফিনেটলি পড়ো, আর বাট যাদের তোমাদের এক্সপার্ট গাইডেন্সের প্রয়োজন পড়বে, ডেফিনেটলি আমি বলবো এখন হয়তো বিভিন্ন জায়গায় এক্সপার্ট গাইডেন্স পাচ্ছ, তুমি আমার কাছ থেকে নাও, অন্য জায়গা থেকে নাও, যেখান থেকে ইচ্ছে নাও, বাট নাও। এখন হয়তো তোমার মনে হতে পারে এই এক্সপার্ট গাইডেন্সের জন্য আমার এত কিছু একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে, বাট যখন তুমি চাকরিটা পেয়ে যাবে তখন তোমার অ্যামাউন্টগুলো তুচ্ছ মনে হবে। তোমার মনে হবে যে না আমি সঠিক জায়গায় ইনভেস্ট করে ঠিকঠাক মতো করে আমি নিজের উপর কাজ করেছি, আমি ঠিকঠাক মতো করে পড়াশোনা করেছি, নিজের দমে চাকরি পেয়েছি, এটা তখন গিয়ে তোমার মনে হবে। তো সেই দিক থেকে তোমাদের প্রিপারেশনের জন্য আমরা পিএসসি ওরিয়েন্টেড একটা ব্যাচ নিয়ে এসেছি। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছো, আমাদের গাইডেন্সে তোমরা যারা পড়তে চাইছো, সিলেক্টেড টিচারের কাছ থেকে তোমরা যারা পড়তে চাইছো, তো কোথা থেকে কীভাবে কী কোর্স নেবে না নেবে, কোর্সে কী আছে না আছে আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের WBPSCর কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 0.1। এই ব্যাচে আমরা বিশেষ করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, MVI, ICTS এগুলোর প্রিলিমিনারি এক্সামটাকে কভার করব। তো এই ব্যাচে আমরা কী কী সাবজেক্ট পড়াবো আগে জাস্ট তোমাকে বলে দিই। দেখো আমাদের এখানে ম্যাথ থাকছে, বাকি জিকে থাকছে, ম্যাথ এবং জিকে এই দুটো সাবজেক্ট থাকছে, বাকি আর কোনো কিছু থাকছে না, কারণ আমাদের এই পিএসসির ম্যাক্সিমাম জায়গাতে আমরা এই ম্যাথ এবং জিকে দেখতে পাই দুটো একটা এক্সাম বাদ দিয়ে, যেখানে আমাদের ইংলিশ বা অন্যান্য জিনিসগুলো অ্যাড থাকে। বাট ওই জন্য আমরা এখানে কী করেছি, পিএসসি কম্বাইন্ড ব্যাচ নিয়ে এসেছি, যেখানে আমাদের ম্যাথ এবং জিকে পড়ানো হবে। ওকে, তাহলে ম্যাথ থাকছে, এর সঙ্গে হিস্ট্রি, INM মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি থাকছে, পলিটি থাকছে, ইকোনমিক্স থাকছে, সায়েন্স থাকছে। অনেকে সায়েন্স নিয়ে মাথা ব্যথা থাকে, বিশেষ করে আমাদের এই মিসলেনিয়াসের এক্সাম এবং আইডিওর এক্সাম এগুলোতে আমাদের সায়েন্স খুব আসে, তো সায়েন্স নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে, তো সায়েন্সও খুব ভালো করে পড়ানো হচ্ছে। স্পেশাল কিছু টপিক থাকে আমাদের মিসলেনিয়াস আইডিয়াতে, সেগুলোও করানো হবে এখানে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্যাটিক জিকে থাকছে, এবং WBCS এবং পিএসসির 25 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছে 25 বছর ধরে, সেই সমস্ত কোশ্চেনের তোমার পুরোপুরি কমপ্লিট একদম আমরা কম্পাইলেশন একটা PVIQ ভিডিও নিয়ে এসেছি, তো সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এবার এই কোর্সটা কীভাবে পড়ানো হবে সেটা বলে দিই। এখানে কি থাকছে, ডিটেল ভিডিও ক্লাসেস থাকছে রেকর্ডেড, পুরো একদম থিওরি ফাউন্ডেশন ব্যাচ হবে, কোনো MCQ এর কোনো ব্যাচ না, এটা আমাদের MCQ শুধুমাত্র আমাদের এইখানে থাকছে, ঠিক আছে। এটা কমপ্লিট থিওরি পড়ানো হবে, ডেমো দেওয়া রয়েছে, ডেমোগুলো তোমরা দেখতে পাবে কোথায় সেটাও বলে দেবো। এর সঙ্গে কি থাকছে, টপিক ওয়াইজ মক টেস্ট, মানে আমরা থিওরি পড়াচ্ছি প্লাস আমরা তখন এখানে MCQ এর জন্য মক টেস্ট আলাদা করে নিচ্ছি এই জায়গাটাতে, ঠিক আছে। প্রত্যেকটা টপিক শেষ হবে, টপিকের সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্ট থাকবে, ঠিক আছে। 12,000 প্লাস তোমরা এখানে MCQ পাবে। তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা হয়তো MCQ ব্যাচ, না এটা MCQ ব্যাচ না, এটা কমপ্লিটলি ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন কথাটা লিখেছি, কমপ্লিটলি ফাউন্ডেশন থিওরি ব্যাচ, এটা একটা থিওরি পড়াবো, তার সঙ্গে আমরা MCQ দিচ্ছি তোমাদের এক্সট্রা করে। ওকে, মান্থলিও মক টেস্ট তোমাদের সঙ্গে থাকছে যেন তোমাদের রিভিশনটা প্রপার ওয়েতে হতে থাকে। ওকে, এরপর কি থাকছে, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ, মানে কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে না স্যার আমি এই জায়গাটায় এসে আটকে গেছি, এই মুহূর্তে আমার কিছুদিন হয়তো পড়াশোনা হয়ে ওঠেনি, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, তো আমি কীভাবে কী এগোবো একটু আমাকে বলে দিন। এই যে ছোট্ট একটা হেল্প, এই হেল্পটা একটা স্টুডেন্টকে বিশাল হারে এগিয়ে যেতে সাহায্য করে। তো এইটার জন্য আমরা মানে বিভিন্ন স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে মেন্টরশিপ নিয়ে এসেছি। কোনো স্টুডেন্টের প্রবলেম হলে আমাদের নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারা আমাকে এখানে মেসেজ করতে পারে, ওচিসমান স্যারকে মেসেজ করতে পারে, দিয়ে এখান থেকে আমাদের সাথে মেন্টরশিপ নিতে পারে। ওকে, এছাড়া কি আমরা লাইভে আসবো মাঝে মাঝে, সেখানে তোমাদের এক্সপার্ট গাইডেন্স দেওয়া হয়, আমাদের যা টিচার্স রয়েছেন প্রত্যেকে সেখানে কিন্তু তোমাকে গাইড করে দেবে যে হ্যাঁ তোমার এই মুহূর্তে কীভাবে এগোনো উচিত না উচিত। ওকে, কোর্সের ডিউরেশন কতদিন, 4 মাসের কোর্স থাকছে, পুরো কোর্সের ভ্যালিডিটি কতদিন, 1 বছর, মানে আমরা 4 মাস ধরে তোমাকে পড়াবো। কোর্সটা আমরা 4 মাসের মধ্যে শেষ করবো, বাট কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে আমি 4 মাসে শেষ করতে পারলাম না, আমার কন্টেন্ট আরও
সময় লাগবে এই জিনিসগুলোকে শেষ করতে, তাদের জন্য 1 বছরের অবধি ভ্যালিডিটি থাকছে। তুমি 1 বছর অবধি এই কোর্সটা পুরোপুরি দেখতে পাবে। ওকে, এবার তোমাদের মনে হতে পারে যে এই কোর্সের প্রাইস কত। তোমরা যদি মান্থলি এখানে ফিস পেমেন্ট করতে চাও, ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও, তাহলে তোমাদের এখানে ফিসটা আমাদের 800 টাকা করে পার মান্থ লাগবে। 4 মাসের জন্য 4 8 3200 টাকা লাগছে। বাট কেউ যদি তোমরা মনে করো তোমরা ওয়ান টাইম পেমেন্ট করবে, একবারে টাকা পেমেন্ট করবে, তাদের জন্য ডাইরেক্ট 700 টাকা ডিসকাউন্ট হয়ে গিয়ে তোমরা এই কোর্সটা 2500 টাকার মধ্যে কমপ্লিট কোর্স পেয়ে যাবে পুরোপুরি 1 বছরের ভ্যালিডিটির সাথে। এরপর তোমরা যারা আমাদের পুরনো ম্যাথের ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে 500 টাকার, যেহেতু তোমরা আমাদের পুরনো ব্যাচের স্টুডেন্ট। তো সেই দিক থেকে তোমরা যারা ডিসকাউন্ট নিতে চাইছো ম্যাথের ব্যাচের স্টুডেন্ট, বিশেষ করে শুধুমাত্র ম্যাথের ব্যাচের স্টুডেন্টের জন্য এই অফারটা। তো তোমরা আমাকে, যে আমার এই নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে আমার এই ডিসকাউন্ট কুপন কোডটা লাগবে, আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? আর যদি কিছু জানার থাকে তোমাদের, কারোর, প্রত্যেকের বলছি, কিছু জানার থাকলে আমার এই নাম্বার রয়েছে, তোমরা এখানে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। পরিচিতমান স্যারকেও তোমরা যদি কিছু জানতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে স্যারকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।